নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে এই ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াত, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন এই রাজপথ ছেড়ে না দেই। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়েই সুরাহার পক্ষে এনসিপি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। অব্যাহতি চেয়ে আবেদন খালাস চাননি সাবেক আইজিপি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা। দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বেশ কয়েকজন আটক। এবং বিটিসিএল এর প্রকল্প চালিয়ে নিতে দুদককে দেওয়া চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বাধাগ্রস্ত করবে না কার্যক্রম, বলছে কমিশন। নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে দেশ, বাড়বে মবক্রেসি। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতায় থাকতে নির্বাচন চায় না একটি মহল। ভোট আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। একদিনের সফরে পূর্ণভূমি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত তারা। গণতন্ত্র ফিরিয়ে এলে সঠিক পথে এগিয়ে যাবে দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতারা। এ সময় ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে, বাড়বে মবক্রেসি। সরকারকে বলতে চাই, অন্যান্য বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চাইবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে বিএনপি। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতার টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিকেলে গণ অভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ সদস্যদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সভায় হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
নির্বাচন পেছানো নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আগামী 19শে জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোলাম পরোয়ার আরও বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতেই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন তারা। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। নতুন বাংলাদেশে ফ্যাসিস্টের মতো আচরণ করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 7ম দিনে নাটোরে পথসভায় তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এ সময় বিগত সরকারের আমলে প্রতিটি গুম খুনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান অন্য নেতারা। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা। স্লোগানে মুখর রাজপথ, দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের শপথ। দলীয় কর্মসূচির অংশ হিসেবে 7ম দিনে নাটোরে পদযাত্রা করেন এনসিপি নেতারা। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় নেতারা বলেন, নারীরা এগিয়ে না এলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না। নারীদের নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করা হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। নারীদের ত্যাগ, বাংলাদেশের নারীদের তিতিক্ষা, বাংলাদেশের নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? মাদকের ঠাঁই হবে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, আগামীতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠলে তার পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই। আরও বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল, তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। পাবনা ও সিরাজগঞ্জ গিয়ে শেষ হবে এনসিপির সোমবারের জুলাই পদযাত্রা। সময় সংবাদ, নাটোর। রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিকেলে দ্বিতীয় ধাপে 10ম দিনের আলোচনা শেষে এ কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তবে কি উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দেয় দলগুলো। পরবর্তী সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। তবে বর্তমান সরকারের সময়ে সংস্কার বাস্তবায়নের পক্ষে এনসিপি। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ ও জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে। এদিন আলোচনাকে সফল উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন ও রাজনৈতিক সুবিধার জন্য জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে দলগুলো। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কি উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে নানা মত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঐকমত্য কমিশন বলেছে প্রেসিডেন্ট
মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন, এর প্রস্তাব আমরা একটা দ্বিমত করেছি। কারণ দলীয় প্রেসিডেন্ট, দলীয় মন্ত্রিসভা, তাহলে এক লাইনে যদি হয় আর সংস্কারটা কি হলো, সেজন্য আমরা প্রস্তাব করেছি একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না। নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার খর্ব করা যায়, কোনো আইনের মারপ্যাচে এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। তবে সংশ্লিষ্ট বিধানে পরিবর্তন ও সংশোধনে পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মত দেয় বিএনপি, যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহা চায় এনসিপি। জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন বিধানে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে, আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমলে নিয়ে আনা হচ্ছে সংশোধনী প্রস্তাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। টানা 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা, বিভিন্ন এলাকায় তলিয়েছে সড়ক, ভোগান্তি চরমে, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশাকে দুষছেন নগরবাসী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরাপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। যদিও সুযোগ থাকার পরও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইজিপির আইনজীবী। করা হয়, নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র। শেষ হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ মামুনের অভিযোগ গঠনের শুনানি। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই সেই ফয়সালা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শেখ হাসিনা কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি তো সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুনকে, তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যমুনা অভিমুখে পদযাত্রার সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে জলকামান নিক্ষেপের পাশাপাশি একের পর এক সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, কয়েকজনকে আটক করেছে পুলিশ। দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামান আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দাবি পূরণে সাড়া না পেয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক স্বৈরাচার সরকারকে আমরা পতন করছি,
এই সরকার কি আমাদের দুঃখটা বুঝবে না? যেদিন দাবি আদায় হবে লিখিতভাবে সেই দিন আমরা চলে যাব। পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড। তীব্র ধোঁয়া আর হট্টগোলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুই রকমের জলকামান মারছে আমাদের উপরে। আমরা আর বাঁচতে চাই না এই বাংলার বুকে। আমরা তো কোনো উচ্ছৃঙ্খল বাহিনী নয়, আমরা সুশৃঙ্খল বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সড়ক ছাড়তে 10 মিনিট সময় দেওয়া হলেও সরেনি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়। আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা সাউন্ড গ্রেনেড, এটা মারা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বিটিসিএল এর 5G ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রকল্প চালিয়ে নিতে দুদককে দেয়া চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি বলেন, ব্যক্তিস্বার্থ নয়, দেশের স্বার্থেই দুদকের কাছে সহায়তা চাওয়া হয়েছে। প্রকল্প চলমান রেখে দরপত্র সহ অন্যান্য ক্ষেত্রে অনিয়ম খতিয়ে দেখতে পারে দুদক। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিঠি অনুসন্ধান কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দুদক। দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারীর চিঠি। 150 কোটির প্রকল্পে ব্যয় 326 কোটি টাকা। বিটিসিএল এর বন্ধ থাকা 5G উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প আবার চালু করতে দুদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি দেওয়া নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই। এর আগে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই প্রকল্পে বিশ্বমানের যন্ত্রপাতি সরবরাহ করবে ভেন্ডররা। ইতোমধ্যে 290 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। আইপি প্রজেক্ট নামে আরেকটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা ডিডব্লিউডিএম প্রজেক্টের কারণে সম্পূর্ণ করা যাচ্ছে না। ফলে আমরা যদি দুটো প্রজেক্ট একসাথে বাস্তবায়ন করতে না পারি তাহলে সমুদয় প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। চাহিদা মাত্র 26 টেরাবাইট ব্যান্ডউইথের, অথচ কেনা হচ্ছে 126 টেরাবাইট সক্ষমতার যন্ত্রপাতি। এমন অভিযোগেরও ব্যাখ্যা দেন তিনি। মিসিং কম্পোনেন্ট ছিল, সেখানে ক্যাশ ট্রাফিক যোগ করা হয়নি এবং সেখানে রিডান্ডেন্সি যোগ করা হয়নি। এই দুটো ট্রাফিক যদি আপনি যোগ করেন তাহলে 126 টেরাবাইটের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি আমি কোনো ভুল দেখি না। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি অনুসন্ধান কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দুদক। দুদকের কার্যক্রম কোনো প্রকার বাধাগ্রস্ত হবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 492 জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,763 জনে। একদিনে 3 জনের মৃত্যুতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 48 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ বরিশাল বিভাগে 154 জন, চট্টগ্রাম বিভাগে 51 জন, ঢাকা বিভাগে 69 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 36 এবং ঢাকা দক্ষিণে 53 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে 2 জন এবং খুলনা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 2 ঘন্টার বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কখনো ভারী কখনো হালকা বৃষ্টি হয়। এতে তলিয়ে যায় নগরের রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা, সোনাটাঙ্গা, খালিশপুরের বিভিন্ন সড়ক। সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন পথচারীরা। যানবাহন চলাচলেও ভোগান্তি হয়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে এমন জলাবদ্ধতা বলে অভিযোগ নগরবাসীর। সামান্য পরিমাণ বৃষ্টি না হতে হতে আমাদের ভোগান্তি। হাঁটুর উপরে পানি, যেহেতু অটো তো যাইতেই পারে না, আর রিক্সাওয়ালারা তো প্রশ্নেই আসে না। একটানা বৃষ্টি হয় তাহলে এখানে এভাবে পানি বেঁধে যায়। বৃষ্টি হইলে জলবায়ু হয়, রাস্তায় পানি জমে যায়, আমরা গাড়ি চালাইতে পারি না, রাস্তা জাম জট হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে, যাদের মধ্যে রয়েছে 28 শিশু। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। চীনেও প্রবল বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। তাইওয়ানে টাইফুনের প্রভাবে হওয়া মৌসুমি ঝড়ে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে ভারতের বেশ কয়েকটি রাজ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ যেন এক ভয়াবহ বিভীষিকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় হতাহতের সংখ্যা বাড়ছেই, অধিকাংশই শিশু হওয়ায় ক্ষতটা যেন আরও গভীর। এখনও আশায় বুক বাঁধছেন নিখোঁজদের স্বজন ও পরিবার।
উদ্ধার হওয়া বেশ কয়েকটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। স্থানীয় প্রশাসন জানায় এখনো চলছে উদ্ধার কার্যক্রম। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রবল বর্ষণে বিপর্যস্ত চীনের সিচুয়ান প্রদেশ। 12টি শহরে একযোগে দেখা দেয় আকস্মিক বন্যা। সবচেয়ে ভয়াবহ ভূমিধস ঘটে বাড়ি শহরে। রাতের আধারে 2টি গ্রাম খালি করে সরিয়ে নেওয়া হয় 500 বাসিন্দাকে। তাইওয়ানেও টাইফুন ডানাসের প্রভাবে হওয়া মৌসুমী ঝড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। পশ্চিম উপকূলে আহত হয়েছেন অন্তত 300 জন। প্রায় 3500 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এদিকে টানা বৃষ্টিতে পশ্চিম ও উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের মতোই পরিস্থিতি গুজরাটের বিভিন্ন এলাকাতেও। বৃষ্টিপাত অব্যাহত আছে রাজধানী নয়াদিল্লিতেও। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবারে খেলার খবর। ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করলেও এখনও কোনো পুরস্কারের ঘোষণা করেনি বাফুফে। তবে বড় মিশনে মাঠে নামার আগে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানালেন আফিদা তহুরারা। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও দ্রুত নারী লীগ আয়োজনের দাবি তাদের। স্যার তো বলছে যে আমাদেরকে কোনো দিকে কমতি রাখবে না। তো স্যারের কাছে যদি চাওয়ার হয় আমাদের ভালো ফ্যাসিলিটিস দরকার, যেমন হচ্ছে মাঠের ফ্যাসিলিটিস, তারপর খাওয়া দাওয়া, তারপরে জিমের ইকুইপমেন্টস যেগুলো আছে, তো এইগুলাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া, এর বাইরে আর কিছু নেই। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। ফেডারেশনের কাছে এইটাই বলা থাকবে যেন লিগটা যেন নিয়মিত করতে পারে। আসলে আমরা সবাই টিম ওয়ার্ক করি, আমাদের টিমে যদি সবাই একসাথে কাজ করে মন দিয়ে খেলে তাহলে আমি মনে করি অবশ্যই পারবো। ঋতু আপু অবশ্যই অনেক ভালো খেলে, ওনার থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি চাইবো যে ওনার মতন করে খেলার আমি চেষ্টা করে যাব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে এই ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াত। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুমখুনের বিচার নিশ্চিতের তাগিদ। এবং জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহার পক্ষে এনসিপি। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।